হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের দিন আমরা চ্যাপ্টার 1 এর 1.1 এবং 1.2 সবগুলি সলিউশন কিন্তু করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 2 বিভিন্ন ধরনের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলোকে আগে বুঝবো। কনসেপ্ট একবার বুঝে নিলে তারপর আমাদের অঙ্ক করতে কিন্তু খুব সোজা হয়। চ্যাপ্টার 2 নাম হচ্ছে এক চালক বিশিষ্ট এক ঘাতের সমীকরণ, ইংলিশে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। দেখো এখানে লিখেছে প্রথম একটা কথা ইকুয়েশন, যেটাকে বলা হয় সমীকরণ। সমীকরণ কি বাংলায় যদি লিখি সমীকরণ, আর ইংলিশে হয়ে যাবে কি ইকুয়েশন। ইকুয়েশন মানে হচ্ছে কি, যেমন লিখি 3x প্লাস 2p প্লাস 26 ইজিক্যাল টু 32। এটা একটা কি ইকুয়েশন, যেখানে ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইডে কিছু জিনিস থাকবে আর ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইডে কিছু জিনিস থাকবে। যেমন আরেকটা লিখতে পারি আমরা 2p প্লাস 7y ইজিক্যাল টু 36z প্লাস 95। এটাও কি একটা ইকুয়েশন। এখন এই প্রত্যেকটা জিনিসকে আবার বলা হয় রাশি, এটাকেও বলা হয় একটা রাশি। এখানে এটাকে বলা হয় একটা রাশি, এগুলা কি আবার রাশি বলা হয়। যেমন আমি যদি লিখি রাশি কি হয়ে যাবে, রাশি হবে, ধরো আমি যদি দেখি 3p+2, এটা একটা রাশি, বা 96r প্লাস 7z, এটা একটা রাশি। এগুলাকে বলা হয় কি আবার রাশি বলা হয় প্রত্যেকটাকে কিন্তু। এখন প্রত্যেক রাশিতে আবার একটা নাম্বার থাকে, আবার ভেরিয়েবলও থাকতে পারে। যেমন ধরে নিই 9t দিলাম, এই টিটা হয়ে গেল কি ভেরিয়েবল, যেটাকে বলা হয় চলক বলা হয়। আর 9টা কি একটা ডিজিট বা সংখ্যা। এরকম যে দিলাম 89z, এখানে ভেরিয়েবলকে জেডটা ভেরিয়েবল, 89 কি এটা একটা সংখ্যা বা নাম্বার। এখন আমরা কি বুঝলাম, চলক বা ভেরিয়েবল বুঝলাম। চলক বা ভেরিয়েবল মানে, চলক বা ভেরিয়েবল মানে হচ্ছে যে কোনো অ্যালফাবেট হতে পারে, যেমন এ, বি, সি, ডি, এরকম করে জ্যাক পর্যন্ত যে কোনো অ্যালফাবেটকে আমরা কি বলতে পারি, ভেরিয়েবল বলতে পারি। বা খালি এটাই না, যে কোনো সাইনও হতে পারে, যেমন আলফা, বিটা, গামা, এইসবও কিন্তু হতে পারে। এইসব তোমরা পরে পাবে ক্লাস 10-এ গিয়ে। তো এই যে ওকে বলা হয় ভেরিয়েবল, মানে নাম্বার ছাড়া যে কোনো সাইন বা অ্যালফাবেট সেগুলোকে একসাথে বলা হয় ভেরিয়েবল বলা বা চলক বলা হয়। এখন চলক আছে আবার একটি চলক বিশিষ্ট রাশি। ধরো লিখলাম একটি চলক বিশিষ্ট রাশি। একটি চলক বিশিষ্ট রাশি কি হয়ে যাবে, ধরে নিলাম আমি লিখলাম 7q, এখানে 7টা হলো নাম্বার আর কিউটা হলো ভেরিয়েবল বা চলক। এখানে আমাদের কয়টা চলক আছে, এটা একটা রাশি, টোটালটাকে বলা হবে আবার কি রাশি। এই রাশিতে কয়টা চলক আছে, একটা, তার জন্য এটাকে বলা হয় একটি চলক বিশিষ্ট রাশি। একটা মানে একটা রাশি যেখানে নাকি একটাই ভেরিয়েবল আছে। আবার লিখে দিলাম 2p প্লাস 36, এখানের মধ্যে ভেরিয়েবল কে পি, কয়টা ভেরিয়েবল আছে এই টোটাল রাশিটাতে, কয়টা ভেরিয়েবল, একটাই ভেরিয়েবল আছে। এই একটা যদি ভেরিয়েবল আছে এটাকেই বলা হয় একটি চলক বিশিষ্ট রাশি বলা হয়। বা এরকমও থাকতে পারে শুধু প্লাসই থাকবে, কোনো কথা নেই, মাইনাসও থাকতে পারে। 36 মাইনাস 27 জেড, এইটা টোটাল রাশি। এই রাশিতে ভেরিয়েবল কয়টা আছে, একটাই ভেরিয়েবল আছে আর দুইটা কি নাম্বার আছে। তো যদি একটাই ভেরিয়েবল আছে এটা কি বলা হয় একটি চলক বিশিষ্ট রাশি। এরকম ভাবে আরেকটা হয়ে গেলো দুটি চলক বিশিষ্ট রাশি। দুটি চলক বিশিষ্ট রাশি, দুটি চলক বিশিষ্ট রাশি কি হয়ে যাবে, যেমন ধরে নিলাম 2p প্লাস 3q, এখানে কয়টা চলক আছে, ভেরিয়েবল একটা, দুটা, নাম্বার যেটাই থাকুক কিন্তু ভেরিয়েবল কয়টা আছে আমাকে দেখতে হবে, চলক কয়টা আছে দেখতে হবে। দুটা চলক আছে, তার মানে এটা এই রাশিটাতে দুটো চলক আছে, মানে এটা হচ্ছে দুটি চলক বিশিষ্ট রাশি। এরকমই আরো দিতে পারি 29a মাইনাস পি, এটা একটা রাশি, এই রাশিতে কয়টা চলক আছে, একটা চলক, দুটা চলক, দুটা ভেরিয়েবল আছে যদি, তাহলে এটাকে বলা হয় দুটি চলক বিশিষ্ট রাশি। এরকম করে অনেক এক্সাম্পল তোমরা বের করে নিতে পারো। ওইভাবে আমরা কি করতে পারি আবার তিনটি চলক বিশিষ্ট রাশি, তিনটি চলক বিশিষ্ট রাশি। তোমরা হয়তো আইডিয়া পেয়ে গেছো যে কিভাবে করতে হবে, প্রসেসটা সেম। যেমন 36b প্লাস 29q প্লাস জেড, এখানের মধ্যে এটা একটা টোটালটা হলো কি একটা রাশি। এখানের মধ্যে ভেরিয়েবল কয়টা আছে, একটা ভেরিয়েবল, দুটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল, তার মানে এটা কি হলো তিনটি চলক বিশিষ্ট রাশি। এইভাবে
আমরা কোনটা একটি চলক বিশিষ্ট রাশি, কোনটা দুটি চলক বিশিষ্ট রাশি আর কোনটা তিনটি চলক বিশিষ্ট রাশি আমরা কিন্তু খুব সহজে বুঝে নিতে পারি। এরপর আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই। যেমন আমি একটা কিছু লিখি, সাপোজ এক্স, এটাকে কি বলা হবে? এক্স কে কি বলা হবে? এটাকে বলা হয় চলক, ইংলিশে বলা হয় ভেরিয়েবল। চলক বা ভেরিয়েবল বলা হয় এটাকে। এখন এক্স এর উপরে আমি যদি, এটাকে বলা হয় পাওয়ার বলা হয় ইংলিশে। স্কয়ার মানে এক্স স্কয়ার মানে হচ্ছে ২ টা এক্স আছে। এক্স গুণন এক্স, এটাকে আমরা লিখতে পারি কি? এক্স এর স্কয়ার। এই যে 2 যে আছে এটাকে বলা হবে বাংলায় সূচক। আর ইংলিশে বলা হয় এক্সপোনেন্ট। সূচক বলা হয় বা এক্সপোনেন্ট বলা হয়। আর এই যে এক্সটা, যার উপরে সূচকটা দেওয়া হয়েছে, এই এক্সটাকে কিন্তু বলা হবে বেস বা ভূমি। এটা তো অ্যাকচুয়ালি চলকই। কিন্তু যখন স্কয়ার দিয়ে দিলাম, তার মানে এটা হয়ে গেল বেস। কার উপরে স্কয়ার? এক্স এর উপরে এক্সটা কি হলো? বেস। বেস মানে ভূমি। সাপোজ এখানে আমি যদি লিখি 9 স্কয়ার, তার মানে এই 2 টা হয়ে গেল কি? সূচক বা এক্সপোনেন্ট। আর এটা কি হয়ে গেল? ভূমি বা বেস। এখন দেখো, এই ৯ এর উপরে সূচক বা এক্সপোনেন্ট কত ছিল? ২ ছিল। 9 স্কয়ার। তো ২ যদি থাকে এটাকে বলা হয় দ্বিতীয় ঘাত। কি বলা হবে এটাকে? দ্বিতীয় ঘাত বলা হবে। দ্বিতীয় ঘাত। দ্বিতীয় ঘাত আরো কি লিখতে পারি? যেমন ৩ এর স্কয়ার, ৯ এর স্কয়ার, 86 এর স্কয়ার, এগুলা হয়ে গেল তৃতীয় ঘাত। আরেকটা হয়ে যায় কি? তৃতীয় ঘাত। তৃতীয় ঘাত যেরকম দিয়ে দিলাম 26 পাওয়ারের কিউব। মানে এটা হয়ে গেল সূচক, এটা হয়ে গেল বেস, আর এটাকে বলা হয় আবার কি? তৃতীয় ঘাত। এটা একটা, এটা একটা। ২ টা জিনিস পেলাম। আর এটা হলো মেইন কনসেপ্ট, যে আবার বুঝিয়ে দিচ্ছি, নিচেরটা হয়ে যাবে বেস। আর বেসটাকে আমরা কি করবো? একটু বড় করে লিখবো। উপরেরটা হয়ে যাবে পাওয়ার বা এক্সপোনেন্ট, বা বাংলায় বলা হয় সূচক। এটা কি করবো? একটু ছোট করে লিখবো। মানে এখানে দেখো 26 লিখেছি, 3 টাকে একটু ছোট করে। 9 লিখেছি, 2 টাকে একটু ছোট করে লিখবো। সেম টু সেম লিখবো। এখন 9 লিখলাম, 2 আবার এত বড় করে লিখলে হবে না। এটা কিন্তু হবে না। 9 লিখে আমাকে, 9 যদি বড় করে লিখে 2 টাকে একটু ছোট করে লিখতে হবে। তার মানে বুঝা যাবে যে এটা হচ্ছে বেস বা ভূমি, আর এটা হচ্ছে পাওয়ার বা সূচক। আর তৃতীয় ঘাত, এখন তৃতীয় ঘাত কি ছিল? তৃতীয় ঘাত যার পাওয়ারে বলে 3 আছে। যেমন আরো কি লিখতে পারি? 3 কিউব, 9 কিউব, 86 কিউব, এরকম অনেক কিছু লিখতে পারি আমরা। তো এইসব হচ্ছে তৃতীয় ঘাত এবং তৃতীয় ঘাতের কনসেপ্ট। এখন আরেকটা কথা হচ্ছে, সাপোজ ধরে নাও কোনো একটা কিছু দিয়েছে যার নাকি পাওয়ার নাই। ধরে নিলাম যে দেওয়া আছে ১২। বলল এর সূচকে কি আছে বা এক্সপোনেন্ট কত এর? এখন দেখো এখানে তো আমি কিছু লিখিনি। যদি কোনো কিছু না থাকে তাহলে তার এক্সপোনেন্ট বা সূচক হয়ে যাবে 1। তো এটা সূচক কি হয়ে যাবে? সূচক হয়ে যাবে। আর যদি কারো এক্সপোনেন্ট না থাকে বা সূচক দেওয়া না থাকে, তাহলে আমাদের ওটাকে ধরে নিতে হবে যে ওটার পাওয়ার আছে 1। যেমন আমি যদি ১২ লিখি, যদি বলে ডেনোমিনেটরে বা হরের মধ্যে কত আছে, আমাদের কি ভাবতে লাগে যে হরের মধ্যে ১ আছে। তো এটা আমাদের নিজের থেকে ভাইবে নিতে লাগে যে মনে, মনে এখানে একটা ১ রয়েছে। সেরকমই ১২ লিখেছি, ১২ টার যদি পাওয়ারে আমি কিছু না দেই, সূচকে যদি কিছু না দেই, তো তোমাদের ধরেই নিতে হবে যে সূচকে কিছু নাই মানে এখানে 1 আছে। এটা কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। যেমন দিয়ে দিলাম 25, বলল এখানে ওর সূচক কত? সূচকে তো কিছু নেই। কিছু নাই মানে এখানে 1 আছে। তার মানে সূচক হয়ে যাবে 1। তো সূচক, ভূমি, দ্বিতীয় ঘাত, তৃতীয় ঘাত, এসব আশা করি তোমরা বুঝে পেরেছ। এরপর আমরা এসে যাব ডিগ্রি। বাংলায় বলা হয় এটাকে মাত্রা। এখন ডিগ্রি বা মাত্রা এটা কি জিনিস? সে আগের কনসেপ্টের উপরে বেস করে আমরা বুঝবো। ধরে নাও একটা আমি রাশি লিখি, x প্লাস 2x স্কয়ার প্লাস 26, এটা কি একটা রাশি। এখন দেখবো এই রাশিতে সবচেয়ে বেশি ঘাত, এটাকে ঘাতও বলা হয় বা সূচকও বলা হয়। আর ইংলিশে এক্সপোনেন্টও আবার পাওয়ারও বলা হয়। ঘাত কত আছে? আছে ২। সবচেয়ে বেশি কত আছে? ২ আছে। এই ২ টাকেই আমরা বলবো এই রাশিটার মাত্রা। এই রাশিটার মাত্রা কত? ২। সর্বোচ্চ যেটা থাকবে। ধরে নাও দিয়ে দিলাম 3p প্লাস 2q প্লাস 3p স্কয়ার দিয়ে দিলাম, আর 7y কিউব। এখন এখানে মাত্রা কি হয়ে যাবে? সর্বোচ্চ কে আছে? ৩ আছে। তার মানে মাত্রা হয়ে যাবে ৩। আর এটা কি বলা হয় ইংলিশে? ডিগ্রি।
এটাকে ইংলিশে বলা হয় ডিগ্রি, বাংলায় বলা হয় মাত্রা। তো মাত্রা বা ডিগ্রি মানে কি? তো বীজগণিতের রাশির চালকের সর্বোচ্চ ঘাতটা, সর্বোচ্চ যে ঘাতটাকে, এই ঘাতটাকে বলা হয় মাত্রা বা ডিগ্রি। সবচেয়ে বেশি পাওয়ার যেটা সেটাই হয়ে যাবে তার ডিগ্রি। এরপর এসে যাবে আমাদের ইকুয়েশন মানে সমীকরণ। ইকুয়েশন বা সমীকরণ মানে কি? সমীকরণ বা ইকুয়েশন। ইকুয়েশন বা সমীকরণ মানে কি বললাম, সবার প্রথমেই বলে দিয়েছি যে সাপোজ 3x প্লাস 2y ইজ ইকাল টু 36, মানে ইজ ইকাল টু লেফট হ্যান্ড সাইডে রাশি থাকবে, রাইট হ্যান্ড সাইডেও কিছু রাশি থাকবে, এটাকে বলা হয় ইকুয়েশন। এখন ইকুয়েশনকে কিভাবে সলভ করা যায়, তার কি কি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলোকে আমাদের দেখতে হবে, প্রসেসগুলো আমাদের শিখতে হবে। প্রথম প্রসেস হচ্ছে সমীকরণ সলভ করার দুই পক্ষে একই সংখ্যা যোগ করা। দুই কক্ষে একই সংখ্যাকে যোগ করা, যেমন আমি যদি লিখি সাপোজ এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু 50, এটা দিয়েছি। এখন দুই পক্ষে একই সংখ্যা যোগ করতে হবে। ধরে নাও এখানে -3 আছে। আমাকে কি করতে হবে? লেফট হ্যান্ড সাইডে এই পক্ষ, এই দুই পক্ষ কাকে বলা হয়? দুই পক্ষ বলা হয়েছে এটা একটা পক্ষ আর এটা একটা পক্ষ। এটা ১ নম্বর পক্ষ, এটা ২ নম্বর পক্ষ। এটাকেই বলা হয় দুই পক্ষ কিন্তু। এটা একটা পক্ষ আর এটা একটা এখন কি বলছে? দ্বিপক্ষে একই সংখ্যা যোগ করতে বলছে। আমাকে সবসময় কি করতে হবে? যে সাইডে ভেরিয়েবলটা আছে বা চলকটা, সেই সাইডে সবসময় 0 আনার চেষ্টা করতে হবে। মানে সেই সাইডে শুধু ভেরিয়েবলটা থাকবে। বাকি যদি কোনো নাম্বার থাকে, সেই নাম্বারটাকে আমাকে সাইড চেঞ্জ করে হোক, প্লাস করে হোক, মাইনাস করে হোক, ইনটু করে ডিভাইড করে হোক, তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। এখানের মধ্যে লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এক্স আছে চলক, তার সাথে আবার -3 আছে। রাইট হ্যান্ড সাইডে আছে 50। 15 রাইট হ্যান্ড সাইডে আছে সেটা থাকুক। এটা আমার ম্যাটার করে না। আমার ম্যাটার করে যে x এর সাথে -3 টা আছে। আমি কি করে এই -3 টাকে এখান থেকে সরিয়ে দিতে পারি? এটাই আমার চিন্তা থাকতে হবে। আমি চিন্তা করে দেখতে পারি যে x এর সাথে -3 তো রয়েছে। এটা শুধু যদি আমি +3 এড করে দিই, তাহলে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস। তো ৩ থেকে ৩ চলে গেলে থাকলো 0। তো এখানে আমাদের কি থাকছে? শুধু x টা থাকবে আর আমার আমার এটাই কিন্তু লাগে। যে লেফট হ্যান্ড সাইডে শুধু ভেরিয়েবল থাকবে। আর কিচ্ছু থাকবে না। কোন নাম্বার থাকবে না। এটাই আমার ইন্টেনশন হয়েছিলাম। তাহলে কি হয়ে যাবে? 15, এখানে কত আমি এড করলাম? নিজের মন থেকে এড করছি কত? +3। নিজের মন থেকে লেফট হ্যান্ড সাইডে যদি +3 এড করছি, আমি নিজের মন থেকে রাইট হ্যান্ড সাইডেও +3 কে এড করতে হবে। এরপর আমাকে এই ইকুয়েশনটা সলভ করি যে x মাইনাস 3 আর +3 কি হয়ে গেল? এই ২ টা ক্যানসেল হয়ে গেল। ক্যানসেল হয়ে কি হয়ে গেল? 0 হয়ে গেল। 0 লিখলেও তাহলে না লিখলেও তাহলে ইজ ইকুয়াল টু 15 আর 3 এই দুটাকে যোগ করো। 15 আর 3 কত হয়ে গেল? 18। এটাই কিন্তু অ্যান্সার। এভাবে কিন্তু আমরা ইকুয়েশন গুলোকে সলভ করতে পারি। যখন আমি অনুশীলনী করাবো তখন তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এখন জাস্ট বেসিক ইজি একদম সোজা একটা অঙ্ক নিয়ে আমি বুঝিয়ে দিলাম। এরপর ২ নম্বর। ২ নম্বর দিয়েছে ২ পক্ষে একই সংখ্যা বিয়োগ। একই সংখ্যা বিয়োগ করা। আগেরটা কিছু যোগ করা, এটা হয়ে যাবে বিয়োগ করা। যেমন ধরে নিলাম m প্লাস 50, এটা একটা রাশি ইজ ইকুয়াল টু যেই দিয়ে আবার 120 বসিয়ে দিলাম, সেই এটা কি হয়ে গেল এখন সমীকরণ বা ইকুয়েশন হয়ে গেল। যেই ইজ ইকুয়াল টু আর রাইট সাইডেও কিছু বসিয়ে দিলাম, এটা হয়ে গেল এখন আর এটা রাশি রইল না, এটা হয়ে গেল সমীকরণ। রাশি ততক্ষণই যখন নাকি m প্লাস 50 রাশি। এখন আমাকে এটা সলভ করতে দিয়েছে। এখন আমি কি করব? বিয়োগ প্রক্রিয়া করব। কিসের জন্য বিয়োগ করব? কারণ দেখো আমার মেইন ইন্টেনশন কি করতে হবে? m টাকে একা যেন থাকে, m টা যেন একা লেফট হ্যান্ড সাইডে বেঁচে যায়। বাকি m এর সাথে যেন কোনো কিছু আর না থাকে। এটাই আমার মেইন ইন্টেনশন। m এর সাথে এখন কি আছে? +50 টা আছে। এই +50 টা সরাইতে পারলেই কিন্তু আমার অ্যান্সার এসে যাবে। +50 কে সরাইতে আমাকে কি করতে হবে? -50 করতে হবে। তাহলে 0 এসে যায়। আমি সেটাই লিখব। m +50 আর নিজের মন থেকে দিলাম -50, যাতে এটা আর এটা 0 হয়ে যায়। তো নিজের মন থেকে লেফট হ্যান্ড সাইডে কত দিলাম? -50 নিজের মন থেকে দিয়েছি। আর রাইট হ্যান্ড সাইডে তো 120 রয়েছে। লেফট হ্যান্ড সাইডে যদি আমি নিজের মন থেকে -50 দিয়েছি, রাইট হ্যান্ড সাইডেও নিজের মন থেকে -50 দিতেই কিন্তু হবে। এরপর কি হয়ে গেল? +50 আর -50 0 হয়ে গেল। থাকলো কি? শুধু m থাকলো। ইজ ইকুয়াল টু এখন কি হয়ে যাবে? ১২০ আর ৫০। ১২০ থেকে ৫০ গেলে থাকলো কত? 70। এটাই কিন্তু অ্যান্সার। এরপর ৩ নম্বর, ২ পক্ষে একই সংখ্যা গুণ করা।
এটা কিরকম? দেখো আমি যদি একটা ইকুয়েশন লিখি সাপোজ p/50 = 4, এটা একটা ইকুয়েশন লিখতে হবে। এখন আমার মেইন ইন্টেনশন একটাই যে লেফট হ্যান্ড সাইড শুধু ভেরিয়েবল থাকবে বা চলক থাকবে। আর কিছু থাকতে পারবে না। রাইট হ্যান্ড সাইডে যা ইচ্ছা থাকুক আমার দেখার দরকার নেই। তো সেটা যদি হয় তাহলে এই নিচে কি আছে? হরের মধ্যে বা ডেনোমিনেটর রয়েছে 15। এই 15 টাকে সরাইতে পারলে আমার অ্যান্সার আইসে গেল। এখন 15 টা কিসে আছে? ডিভাইডে আছে। নিচে আছে মানে কি? ডিভাইডে আছে। p/15 তার মানে ডিভাইডে আছে। এটা এভাবেও লিখতে পারি আমরা। তার মানে এটা কি আছে? ডিভাইডে। এখন ডিভাইডে যদি 15 আছে এটাকে কাটানোর জন্য আমার কি করতে হবে? ইনটু করতে হবে। দেখো আগের অঙ্কগুলাতে কি করেছিলাম? এটা কি ছিল? মাইনাসে ছিল। এটাকে কাটানোর জন্য আমি কি করতে লাগছে? প্লাস করতে লাগছে। মানে মাইনাসের অপোজিট কি? প্লাস, তার জন্য মাইনাস ছিল জন্য আমি প্লাস করছিলাম। তারপরের অঙ্কটা দেখো +50 ছিল। মানে প্লাসের অপোজিট কি? মাইনাস। মাইনাস প্লাস ছিল যদি আমি কি করতাম? মাইনাস করছিলাম। তার অপোজিট মানে ওকে কাটানোর জন্য ওকে। এখন ডিভাইডের অপোজিট কে? ডিভাইডের অপোজিট হচ্ছে মাল্টিপ্লাই। আর মাল্টিপ্লাই এর অপোজিট হচ্ছে ডিভাইড। এখানে মধ্যে ডিভাইডে আছে তার জন্য আমাকে কি করতে হবে? এটাকে কাটানোর জন্য মাল্টিপ্লাই করে দিতে হবে। কারণ ডিভাইডের উল্টো হচ্ছে মাল্টিপ্লাই। তো কত মাল্টিপ্লাই করলাম নিজের মন থেকে লেফট হ্যান্ড সাইডে? 15। তো 15 যদি মাল্টিপ্লাই করলাম লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমাকে 15 টাই মাল্টিপ্লাই করতে হবে। না বেশি না কম। দেখো 15 আর নিচে কি আছে? 1 কিছু নাই মানে। তার মানে কি হয়? যখন কাটাকাটি করে তখন +7 এ 6 এ তোমরা পেয়েছো। উপরে আর নিচে কাটাকাটি হয় কিন্তু। তার মানে ডিভাইড যখন হয় উপরে আর নিচে হয়। তো 15 আর 15 কেটে গেল। কাইটে থাকলো কত? 1। 1 লিখলেও চলে তো না লিখলেও চলে। তো p/1 তো কি হবে? p হবে আবার। আর এদিকে কি হলো? এদিকে মাল্টিপ্লাই করে দাও। 4 গুণন 15 কত হয়ে গেল? 60। তাহলে এই 60 টাই কিন্তু অ্যান্সার। এরপর আমাদের রয়েছে 2 পক্ষে একই সংখ্যা ভাগ করা। এখন আমরা কি করব? 2 পক্ষে একই সংখ্যাকে ভাগ দিবে। সেম আমি আজকে যদি ইকুয়েশন লিখি 7a = 63 লিখলাম। 7a, দেখো 7a লেখা যে আছে এটার মানে হচ্ছে এটা কিছু নাই মানে এখানে একটা ইনটু সাইন আছে। তাহলে আমি আগে বললাম যে প্লাসের অপোজিট মাইনাস, মাইনাসের অপোজিট প্লাস, ইনটুর অপোজিট ডিভাইড, ডিভাইডের অপোজিট মাল্টিপ্লাই। তো এটা কিসে আছে? এটা ইনটুতে আছে। মানে মাল্টিপ্লাই আছে। ইনটুর অপোজিট কে? ডিভাইড। তাহলে আমার মেইন টেনশন কি? এখানে 7 টাকে যেভাবে হোক সরিয়ে দিতে হবে। আর শুধু এটা যেন বেঁচে যায়। তাহলে 7a যদি লিখি আর নিচে যদি আমি 7 দিয়ে ডিভাইড দিয়ে দিই, এটাকে নিজের মন থেকে 7 টা বসাইলাম যাতে 7 আর 7 ক্যানসেল আউট হয়ে যায়। তাহলে এখানেও আমাকে সেম কাজ করতে হবে। 63 কে এখানে এই টোটাল রাশিটাকে আমি কি করছি? 7 দিয়ে ডিভাইড করছি। তাহলে এই রাশিটাকেও আমাকে 7 দিয়ে ভাগ করে দিতে হবে। এখন 7 আর 7 ক্যানসেল আউট। তারপরে এটা দিয়ে কাটো। 7 একে 7, 7 9 63। তাহলে বাঁচলো কি? এ নিচের 1 লিখলেও চলে, না লিখলেও চলে। আর এদিকে কি বাঁচলো? 9 নিচের 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমার? 9 হচ্ছে অ্যান্সার। এই 4 টা ছিল আমার প্রক্রিয়া যে কিভাবে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এগুলাকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো এই কয়টা ছিল? 4 টাই ছিল কিন্তু আমার প্রক্রিয়া। এছাড়াও আরো প্রক্রিয়া রয়েছে সেসবও তোমাদের আমি শিখাবো। এরপর ধরো প্লাস বা মাইনাস করবা না। না করে আমরা কিভাবে সলভ করতে পারি? ধরে নাও m +50 আগে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাই আমরা লিখলাম। m +50 = 120। এখানে আমি +50 টাকে কাটানোর জন্য আমি কি করছিলাম? -50 করে দিলাম। এটা না করে আমি অন্যভাবে যদি সলভ করি থাকি, কি হয়ে যাবে? m এই 50 টাকে আমি কি করব? সাইড চেঞ্জ করে দেব। এদিকে নিয়ে যাব। সাইড চেঞ্জ যখন করব মানে এই 50 টাকেই তো আমাকে সরাইতে লাগবে। আর তো কোনো কাজ নেই। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে শুধু m বাইচে যাবে। তো এই 50 টাকে আমি সরাই। m রাইট হ্যান্ড সাইডে আগে 120 আছে ওকে আগে বসাই। যার প্লেসে যেমন m লেফট হ্যান্ড সাইডে আছে ওকে আগে বসায় দেব। আর 120 রাইট হ্যান্ড সাইডে আছে ওকে আগে বসায় দেব। তারপরে আমি যে সাইড চেঞ্জ করবে তাকে আমি পরে বসাবো। এখন 50 টা আছে প্লাসে। যেই ও সাইড চেঞ্জ করলো ছিল লেফট হ্যান্ড সাইডে, এখন যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে। যেই রাইট হ্যান্ড সাইডে এগুলো ও আর প্লাস থাকবে না, হয়ে যাবে মাইনাস। তাহলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? 120 থেকে 50 চলে গেলো, থাকলো 70। দেখবে আগের প্রশ্নটা যে করেছিলাম আর এটা যে করলাম সেম টু সেম কিন্তু রেজাল্ট হবে। তাহলে আমরা কি দেখলাম? সাইড যদি চেঞ্জ করে তাহলে কি হয়ে যায়? প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। একটা মাইনাসেরও দেখাই। 10 ধরে নাও। আগের প্রশ্নটাই আবার নেই। x - 3 = 15 রয়েছে। কি করতে হবে?
এক্সটাকে আমি জায়গায় রাখবো, মানে লেফট হ্যান্ড সাইডে রাখবো। আর -3টাকে আমি নিয়ে যাবো রাইট হ্যান্ড সাইডে। এক্স লেফট হ্যান্ড সাইডে রাখলাম। রাইট হ্যান্ড সাইডে অলরেডি 15টা আছে, 15টাকে বসিয়ে নিই। এখন যে সাইড চেঞ্জ করছে তাকে আমি নিয়ে যাবো। ও কি আছে? মাইনাসে আছে। হয়ে যাবে কি? মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে? 15 প্লাস 18। এটা হয়ে গেল অ্যান্সার। দেখবে আগের অ্যান্সার আর এই অ্যান্সার কিন্তু সেম টু সেম। সেম ভাবে ইনটু থাকলে হয়ে যায় ডিভাইড, আর ডিভাইড থাকলে হয়ে যায় মাল্টিপ্লাই। দেখো সেম আগের প্রশ্নই নেই আবার। কি ছিল? p/15 ইজিক্যাল টু 4 এটা ছিল। এখানেও সেম। আমাকে কি করতে হবে? p-টাকে জায়গায় রাখতে হবে। মানে লেফট হ্যান্ড সাইডে শুধু p রাখতে হবে। 15টাকে নিয়ে নিতে হবে, সাইড চেঞ্জ করে নিয়ে নিতে হবে। এখন দেখো এখানে একটা জিনিস বুঝার আছে। যেমন p ইজিক্যাল টু কি হয়ে যাবে? p ছিল লেফট হ্যান্ড সাইডে, তো লেফট হ্যান্ড সাইডে থাকলো, আর 4 টা আছে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে রাখলাম। এখন 15টা ছিল ডিভাইডে, নিচে ছিল মানে কি ডিভাইডে। যখন ও সাইড চেঞ্জ করবে তখন কি হয়ে যাবে? ডিভাইডের উপর উল্টা কি মাল্টিপ্লাই। তো কি হয়ে গেল? p ইজিক্যাল টু 60। এখানের মধ্যে কিন্তু আরো কিছু বোঝার জিনিস রয়েছে। আমি নেক্সট যখন বুঝাবো তখন আমি বুঝাচ্ছি। এখন 4টা ইকুয়েশনকে আবার এভাবে বুঝিয়ে দিই, তারপর আমি বুঝাচ্ছি। এই জিনিসটাকে আবার ভালো করে বুঝাবো। নেক্সট আরেকটা ছিল ডিভাইডেড 7a ইজিক্যাল টু 60। তো এখানে আমাদের কিসে আছে? কিছু নাই, মানে এখানে ইনটুতে আছে। ইনটুর অপোজিট কি? ডিভাইড। তো এখানে আবার খালি একটাকে রাখতে লাগে। আর রাইট হ্যান্ড সাইডে অলরেডি 63 রয়েছে। 7টা আছে ইনটুতে, হয়ে যাবে কি ডিভাইড। ইনটুর অপোজিট ডিভাইড। 7 থেকে 7 9 63। a ইজিক্যাল টু কি হয়ে যাবে? 9। এইভাবে কিন্তু আমরা ম্যাথগুলো খুব সহজেও সলভ করতে পারি। আগের প্রসেসও দেখালাম, আর এখনের প্রসেসও দেখালাম। অনুষ্ঠিত আমাকে যেভাবে সলভ করতে বলবে আমরা কিন্তু সেভাবেই সলভ করব। এখন দেখো এই দুটো ইকুয়েশনকে আমি একটু এলাবোরেট করে বুঝাই। যেমন ধরে নাও p/20 ইজিক্যাল টু 40 আর উপরে দিয়ে দিলাম 30। এখন দেখো এটাকে যখন আবার সলভ করতে হবে, কিভাবে করতে পারি আমরা? এখানে আমাকে ইকুয়েশনটা সলভ করতে গেলে কি করতে হবে? তাহলে p-টাকে আমাকে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। বাকি যত সংখ্যা 20, 30, 40 সবগুলোকে নিয়ে যেতে হবে রাইট হ্যান্ড সাইড। তাহলেই কিন্তু ইকুয়েশনটা সলভ হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? 30/40 তো অলরেডি আছে এখানে। এখন এটা আছে 20, নিচে আছে। এদিকে যখন যাবে না তখন ও কি হয়ে যাবে? উপরে চলে যাবে। এটা একটা প্রসেস। 0, 0 ক্যানসেল আউট। 0 গুণে 4, 15 দুগুণে 30। p ইজিক্যাল টু 15। আরেকটা প্রসেস হইতে পারে। এইভাবে তোমরা বুঝতে পারো। আরো কিভাবে বুঝতে পারো? একই ম্যাথ কয়েকভাবে আমি দেখাচ্ছি। 30/40। আরেকভাবে কি হয়? এটাকে বলা হয় বজ্র গুণন। ইংলিশে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। কিরকম? ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মানে কি? এটাকে ক্রস বলা হয়। ক্রস মাল্টিপ্লিকেশন কি করব? ওর সাথে ওকে মাল্টিপ্লাই করব, ওর সাথে ওকে মাল্টিপ্লাই করব। তাহলে ওর সাথে ওকে মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়? 40 ইনটু p, তার মানে 40p ইজিক্যাল টু 20 ইনটু 30, 20 ইনটু 30। এখন আগের প্রসেস কি হবে? এখানে শুধু p-টাকে রাখতে লাগে, বাকি 40টাকে আমি এদিক নিয়ে যাব। আছে কি? ইনটুতে হয়ে যাবে কি? ডিভাইড 20 ইনটু 30 আর নিচে 40। তো 20 দুগুণি 40, 15 দুগুণি 30। p ইজিক্যাল টু কি হয়ে যাবে? 15। তোমরা যদি না বুঝে থাকো আরো কয়েকবার তোমরা ভিডিওটা ব্যাক করে করে দেখো। তোমরা ভালো করে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে। এরপর আরেকভাবে অঙ্কটা বুঝতে পারি আমরা। কিরকম? দেখাই। p/20 ইজিক্যাল টু 30/40। এখন p/20 কে আমরা কি লিখতে পারি? p ইনটু 1/20 লিখতে পারি। p ইনটু 1/20 মানে কি? p ইনটু 1/20 লিখলাম না? এটার মানে কি? p ইনটু 1 মানে কি? p, আর 20 মানে কি? 20। তার মানে এই জিনিসটাকে আমরা এভাবেও কিন্তু লিখতে পারি। তো সেটাই লিখলাম। এদিকে কি হয়ে যাবে? 30 আর নিচে 40। এখন এটাকে যদি সলভ করি আমরা কি হয়ে যাবে? শুধু লেফট হ্যান্ড সাইডে কি রাখতে হবে? শুধু p-টাকে রাখতে হবে। আর এখানে বাঁচলো কি? 1/20, এই 1/20 কে আমি এদিকে নিয়ে যাব। 30 আর 40 রাইট হ্যান্ড সাইডে বাঁচছে। এখন 1/20 কে নিয়ে যাই এদিকে। এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে? দেখো যখন রাইট হ্যান্ড সাইডে যায় তখন ও কি হয়? রেসিপ্রোকাল হয়ে যায়। রেসিপ্রোকাল মানে উল্টিয়ে যাবে। 1/20 আছে, হয়ে যাবে 20/1। 20/1 1 এ লিখলেও চলে, না লিখলেও চলে। সেম কাটাকাটি করো। 2 দুগুণে 4, 15 দুগুণে 30। সুতরাং p ইজিক্যাল টু 50। দেখো এভাবে করো বা এভাবে করো বা এভাবে করো, সবগুলো কেসেই কিন্তু রেজাল্ট একটাই আসবে। তাহলে তোমাদের সবগুলো প্রসেসই কিন্তু কম বেশি জানতেই হবে। তার মধ্যে যেটা তোমাদের বেস্ট মনে হয় তোমরা সেইভাবেই সলভ করবে। কিন্তু সবগুলো প্রসেস তোমাদের জানাটা কিন্তু খুব দরকার। বিশেষ করে এই বজ্রগুণ প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা
জানিয়ে রাখা কিন্তু খুব দরকার। তাহলে আশা করি এক্সারসাইজ 2.1 এর যত রকম কনসেপ্ট থাকবে বলে আমার মনে হয় সবগুলো আমি বুঝিয়ে দিয়েছি। এরপরও যদি কিছু বেঁচে যায় যেটা নাকি আমি এখানে বুঝাতে পারলাম না, তাহলে আমরা অনুশীলনী যখন এক্সারসাইজ গুলো করব তখন সলিউশনের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।